দর্শক, আজকের একটি প্রধান খবরের শিরোনাম আপনাদের জানাচ্ছিলাম, জানাবো এই খবরের বিস্তারিত, শুনবো একজন বিশেষজ্ঞের মন্তব্য। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান, আর আপনারা দেখছেন 15 মিনিটসের আয়োজন। বিআরটিএ থেকে সেবা পেতে একজন গ্রাহককে প্রথমেই ব্যাংকে টাকা জমা দিতে হয়। নিয়ম মেনে তা করছেনও গ্রাহকরা, তবুও বাড়তি টাকা গুনতে হচ্ছে দালাল আর ঘুষের জন্য। এসব অনিয়মই যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। এত কিছুর পরও সংস্থা প্রধানের চোখে নাকি কোনো অনিয়মই ধরা পড়ছে না। কুমিল্লা বিআরটিএ অফিস সূত্রের খবর, এই অফিসের অর্ধেক কাজই হয় বাইরে দালালের মাধ্যমে। দালালদের দাবি, লাইসেন্স ইস্যু, গাড়ির নিবন্ধন থেকে শুরু করে বিআরটিএর বিভিন্ন কাজ বেশ জটিল। ভেতরের কর্মকর্তাদের টাকা দিয়ে ম্যানেজ করলেই সহজ হয়ে যায় সেসব কাজ। এগুলো নিয়ে আমি ফি লিখাতে জমা দিয়ে আসেন, জমা দিয়ে আসলে আপনার কত টাকা ফি জমা দিবেন, দিলে তারপরে। বিআরটিএ অফিসে দালালদের বিচরণ অবাধ। ভেতরে বসে দালালের মাধ্যমে সেবা দেওয়াটা অনেকটাই নিয়মে পরিণত হয়েছে এখানে। প্রতি টেবিলে প্রতিদিন চলে লাখ লাখ টাকার অবৈধ লেনদেন। ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের পাশাপাশি দ্রুত সেবা পেতে অতিরিক্ত নগদ টাকা দিতে হয় গ্রাহককে। দালাল ছাড়া এখানে ঢোকাই যেন দায়, কিন্তু ক্যামেরা নিয়ে যেতেই বদলে যায় চিত্র, পাল্টে যায় ভুল। এখানে কি সার্ভিস দিচ্ছেন? না না, সার্ভিস নেই কিছু। কি সার্ভিস বলেন না? সার্ভিস নাই তো। সার্ভিস কি কিছু করে না? কি করতেছেন বলেন না? কিছু করেন? হ্যাঁ, কিছু করেন না? না না, আমি লাইসেন্স নবান লিখেছি। আপনার নাম? আপনার নামে কি লাইসেন্স দেখি একটু? আমার নাম না। তাহলে কার নামে? কার? আমার ভাইয়ের। কে আপনার ভাই? এটা আমার ভাই। এর নবান করতে পারছি। কি আপনার ভাই হয়? জি। কেমন ভাই হয় আপনি? এই দেখা দেখি ভাই, এই তো। আমি এখানে আসছি আমার কাগজ ফটোকপি করার জন্য। কাগজ ফটোকপি করার জন্য? তো অনেকক্ষণ ধরে বিআরটি। না না, আমার আপনি বিআরটি অফিসে দেখবেন। বিআরটি অফিসে দেখি তো। হ্যালো, কথা বলি। তারা না হয় দৌড়ে বাঁচলেন। যিনি ভেতরে বসে টাকা নিচ্ছিলেন তিনি কি বলছেন? আপনি তো টাকা নিচ্ছেন? না, দেখছি আপনি টাকা নিচ্ছেন। না না, টাকা নেই। এখানে তো এটা জমা জিজ্ঞেস করেন। টাকা না তো লাইসেন্স। আপনি এনার কাছ থেকে না, এর আগে নিচ্ছেন? না না না, টাকা নেই। আপনি সত্য বলছেন? সত্যি বলছি। আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। না দাদা, টাকা নেই। এক পর্যায়ে প্রায় পুরো ফাঁকা হয়ে গেল অফিস। অজানা কারণে উধাও কর্মকর্তা কর্মচারী। এটি একটি সেবা প্রতিষ্ঠান, আর এই সেবা প্রতিষ্ঠানের এখন এই দশা। বাইরে দালাল, ভেতরে কিছু কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি। সব মিলিয়ে সেবা প্রতিষ্ঠানের নৈরাজ্য এখন এই পরিস্থিতিতে এই অবস্থাতে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর দেখা মিলল প্রতিষ্ঠানটির প্রধানের সাথে। তার দাবি, অফিসের ভেতরে বাইরে চোখে পড়েনি কোনো অনিয়ম। না, এটা এই ধরনের কোনো কমপ্লেইন আমার কাছে নেই। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ। না, প্রমাণ থাকলে দেন প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময় এসব নৈরাজ্যের বিরুদ্ধে চলে অভিযান, কিন্তু অভিযান শেষ না হতেই আবারও ফিরে আসে পুরনো চিত্র। অফিসের নিয়ন্ত্রণ নেয় দালাল আর ঘুষ। সোহরাব হোসেন, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, সেবা প্রতিষ্ঠানের এই সব দুর্নীতি নিয়ে আজ কথা বলতে আমার সঙ্গে যোগ দিয়েছেন টিআইবির গবেষণা ও নীতি বিষয়ক যে সেল রয়েছে তার পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। জনাব রফিকুল হাসান, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে বাংলাদেশের এই সেবা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখনো দুর্নীতি রয়ে গেছে। আপনাদের কাছে নিশ্চয়ই এরকম পরিসংখ্যান রয়েছে যে কতটা প্রকোপ বা কতটা বিস্তার ঘটেছে। আপনি যদি একটু পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে যে সর্বশেষ জাতীয় খানা জরিপটি করেছিলাম, এটাতে জাতীয় ভিত্তিক যে নমুনায়ন দৈব চয়ন ভিত্তিতে নেওয়া হয়েছিল, তাতে দেখা গিয়েছে যে যে সমস্ত খাত এই ধরনের সেবা প্রদান করতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং হয়রানির শিকার হচ্ছেন জনগণ, তার মধ্যে এই বিআরটিএ রয়েছে চতুর্থ স্থানে। এবং এখানে যারা সেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে শতকরা প্রায় 60% উপরে সেবা গ্রহণকারী খানা তারা বলেছিলেন যে তারা বিভিন্নভাবে দুর্নীতির শিকার হয়েছেন। এবং আপনি আজকে যে চিত্রটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আসলে এই চিত্রটির সাথে আমরা আমাদের যে গবেষণা থেকে, জরিপ থেকে আমরা যে তথ্য পেয়েছি
তার সঙ্গে আসলে খুব একটি পার্থক্য নেই। বিভিন্ন সময়ে এই আমাদের পক্ষ থেকে যে ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে আমরা দেখছি যে এই বিআরটিএতে যে সেবা নিতে গিয়ে বিশেষ করে যারা চালকের জন্য যারা লাইসেন্স সংগ্রহ করতে যান বা গাড়ির জন্য যারা লাইসেন্স সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে যান, ফিটনেস সার্টিফিকেট নিতে যান, বিভিন্নভাবে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এটা যে কমেছে এই ধরনের কোনো তথ্য উপাত্ত আমরা পাইনি। আপনারা যেমন একটি প্রতিবেদন দেখালেন, আমার এখানে কথা বলতে গিয়ে মনে পড়ছে যে সম্প্রতি আরেকটি মিডিয়াতে আমি দেখেছিলাম যে ঢাকাতে যে বিআরটিএ রয়েছে এখানে তারা দেখিয়েছেন একটা হিসাব করে যে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা মাসে উৎকোচ গ্রহণ করা হচ্ছে এবং আপনি জানেন যে ওই একটা আছে রেট্রো রিফ্লেকটিভ একটা যে নাম্বার প্লেট দেওয়া হয়ে থাকে এটার জন্য গড়ে নাকি প্রায় 2000 টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়ে থাকে। তো এইগুলো অব্যাহতভাবে চলছে। তো সুতরাং পরিস্থিতিটা আমার মনে হয় কর্তৃপক্ষের কাছ থেকে একই সঙ্গে এই প্রতিবেদন করতে গিয়ে ওই অফিসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের প্রশ্ন করা হয়েছিল যে এই সমস্ত অনিয়ম তো চোখের সামনেই হচ্ছে, তো ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না। তিনি সদুত্তর দিতে পারেনি। আসলে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা নিশ্চয়ই প্রশাসনের কেন্দ্রে রয়েছেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে তো সাধারণ মানুষের এই ভোগান্তি থেকেই যাচ্ছে, এমনটাই বলা যায়। হ্যাঁ, অবশ্যই এটা আসলে এখন যদি কেউ এটা বলেন যে দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে তাহলে খুব অন্যায় হবে না। কারণ আপনারা ধরুন যেমন ক্যামেরা নিয়ে আমরা যখন যাচ্ছি বা আমরা যখন জরিপেও জিজ্ঞাসা করেছি তখনও কিন্তু জরিপের উত্তরদাতারা প্রায় 10 ভাগ বলেছেন যে তারা দালালদের দ্বারা নানা রকম দুর্নীতি এবং হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু আসলে দালালরা তো একটা চেইনের একদম সর্বশেষ অংশে তারা কাজ করছেন। কিন্তু এখানে কিন্তু আমরা যেটা আমাদের দুর্নীতির পরিভাষায় বলে থাকি, দুর্নীতির এক ধরনের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন এখানে আছে। একই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে দৃষ্টি ফেরাতে চাই যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন তিনি বরাবরই বলে আসছেন যে যারা এরকম অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেন তাদের রোখা হচ্ছে, তিনি কঠোর নির্দেশনাও দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ রেহাই পাচ্ছে না। তাহলে আসলে নির্দেশনা কোন পর্যায় থেকে পৌঁছলে আসলে এর সমাধান মিলবে বলে আপনারা মনে করছেন? আপনারা তো গবেষণা করেন। না, ফেইলিউর গুলো কিন্তু খুবই মানে দৃশ্যমান। যেমন ধরুন সম্প্রতি আপনারা দেখেছেন যে আমরা সবাই দেখলাম যে একটা জিনিস বাস্তবায়ন করতে যাওয়া হয়েছিল যে আপনার ওই সিটিং বাসের নামে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। এইটাকে আপনার দেখা গেল যে একটা পদক্ষেপের মাধ্যমে চেষ্টা করা হলো নিয়ন্ত্রণ করার, কিন্তু আসলে 2 দিন 3 দিন চেষ্টার পরে কিন্তু কর্তৃপক্ষ এখান থেকে আসলে তারা ফিরে যেতে বাধ্য হলেন এবং সফল হলেন না। তার মানে দুর্নীতি যারা করছেন তারা এক ধরনের সিন্ডিকেশনের মাধ্যমে, আপনাকে যেটা বলছিলাম যে ভার্টিক্যাল একটা ইন্টিগ্রেশন এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন, বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে যারা ওইখানে সেবা প্রদানকারী করার দায়িত্বে রয়েছেন তারা, যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম তারা, হ্যাঁ, সকলে মিলে এক ধরনের একটা সিন্ডিকেশন নিশ্চয়ই এখানে কাজ করছে, যে সিন্ডিকেশন খুবই শক্তিশালী। ফলে রিসার্চের মাধ্যমে বা গণমাধ্যমে আমরা এই জিনিসগুলো বারবার তুলে আনা সত্ত্বেও পরিস্থিতির কিন্তু সে ধরনের কোনো উন্নতি ঘটছে না। এখানে মনে হচ্ছে যেন এক ধরনের কালচার অফ ইম্পিউনিটি সেটা খুব শক্ত হয়ে বাসা বেঁধেছে এবং ফলে হয়তো আপনি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছেন তখন সে ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার সেই পুনরায় একই অবস্থার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে যারা সরকারি কর্মচারী ছিলেন তারা অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন যে তাদের বেতন ভাতা কম, বা এই সেক্টরে যারা গবেষক রয়েছেন তারা বলছেন যে তাদের বেতন কম হওয়ার কারণে আসলে এই ধরনের দুর্নীতির প্রশ্রয় তারা দিয়ে থাকেন। কিন্তু এখন তো পে স্কেল অনুযায়ী তাদের বেতন দ্বিগুণ করা হয়েছে, তারপরও এসব থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ, সেবা পাচ্ছেন না। তাহলে আসলে কি করা যেতে পারে বলে আপনি মনে করছেন? আসলে করণীয় কি এসব ঠেকাতে? আর কি করা যেতে পারে? দুর্নীতিকে কমানোর জন্য বা দুর্নীতির ঝুঁকিকে হ্রাস করবার জন্য যারা সেবা প্রদানকারী রয়েছেন তাদেরকে যেন যথাযথভাবে বেতন ভাতা সুযোগ সুবিধা দেয়া হয়, এটার কথা কিন্তু আমরা বরাবরই বলে এসেছি এবং সরকারি পদক্ষেপও কিন্তু এ ব্যাপারে ইতিবাচক রয়েছে। কিন্তু এটার পরেও যখন দুর্নীতি অব্যাহত রয়েছে তখন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন পদ্ধতিতে অগ্রসর হলে দুর্নীতি আমরা থামাতে পারবো বা দুর্নীতি হ্রাস করতে পারবো। এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা আপনি জানেন যে রাজনৈতিক সদিচ্ছা, স্ট্রং পলিটিক্যাল উইল ছাড়া দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা বা কমিয়ে আনা কিন্তু খুবই কঠিন।
যেটা আমরা মনে করি যে বর্তমান সরকারের একটি কমিটমেন্ট রয়েছে দুর্নীতি বিরোধী, যখন তারা রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে এসেছেন। এবং আমরা যদি ঐতিহাসিক ধারাবাহিকতা চিন্তা করি, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু তিনি কিন্তু এদেশকে দুর্নীতি মুক্ত করবার কথা বারবার বলে গেছেন। সেই ধারাবাহিকতা থেকে যদি একটি স্ট্রং পলিটিক্যাল উইল কাজ করে, তাহলে কিন্তু সেবা খাতের দুর্নীতি কিন্তু কমিয়ে আনা সম্ভব। এবং সেবা খাতের দুর্নীতি যে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে, এটার ইন্ডিকেশনও কিন্তু আমরা ধারাবাহিক গবেষণায় পেয়েছি। কোনো কোনো খাতে কিন্তু দুর্নীতি সেবার, যেখানে সেবা দেওয়া হয়ে থাকে, যেটা হচ্ছে যে ক্ষুদ্র দুর্নীতি, এটা কমেছে। কিন্তু বিআরটি এর এই দুর্নীতিটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, হয়রানিটা দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং আমি মনে করি যে কতগুলো পদক্ষেপ এখানে গ্রহণ করা যেতে পারে। যেমন একটা পদক্ষেপ হচ্ছে যে সার্ভিস রেসিপিয়েন্ট এবং সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে ইন্টারফেস, এটাকে কমিয়ে আনতে হবে। যথাসম্ভব এটাকে ডিজিটাইজেশন, অটোমেশন করতে হবে। আপনি মনে করেন আজকে আমরা কর্মব্যস্ত মানুষ, আমাদের নানা চাপ রয়েছে, যে কারণে এই যে বারবার করে আমাদের বিআরটি অফিসে যেতে হয়, এ কারণেও কিন্তু অনেকে প্যাকেজ হিসেবে দালালকে দিয়ে দেন বা দিয়ে দিতে বাধ্য হন আমরা বলবো। তো এই অবস্থা থেকে অতিক্রম করবার জন্য সমস্ত বিষয়টাকে যেন আমরা অটোমেশনের মধ্যে নিয়ে আসতে পারি এবং সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস রেসিপিয়েন্টের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্টটা যেন মিনিমাম হয়, এই ব্যবস্থাটা করতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে সার্ভিস প্রোভাইড যারা করছেন তাদের উপর অতিরিক্ত চাপ আছে কিনা, ডিমান্ডটা খুব বেশি কিনা সাপ্লাইয়ের তুলনায়, যেটা কিন্তু ঝুঁকি সৃষ্টি করে, দুর্নীতির সুযোগ সৃষ্টি করে, সেই দিকটা আমাদের দেখতে হবে যে জনবল আমরা বাড়াতে পেরেছি কিনা, আমাদের ক্যাপাসিটি। রফিকুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবারও কথা হবে। আপনি বলছিলেন নিশ্চয়ই যারা ঊর্ধ্বতন রয়েছেন তারা এসব বিষয়ে নজর রাখবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কথা বলছিলাম একজন বিশেষজ্ঞের সঙ্গে আজকের খবরের বিস্তারিত নিয়ে। আপনারা দেখছেন 15 মিনিটসের আয়োজনে পর্যায়ে দিনের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর খানিকটা ছোট করে আপনাদের জানাতে চাই।